প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এএসপিসি নিবেদিত বাত ব্যথায় ম্যানিপুলেশন থেরাপি অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার ফায়াম আহমেদ রূপম। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমরা জীবনের কোনো না কোনো সময়, বিশেষ করে তরুণ কিশোর বয়সে আমরা কিন্তু যে কোনোভাবে আঘাত পেতে পারি, এবং আঘাতটা যদি হাঁটুতে হয় কিংবা কোনো খেলাধুলা করতে গিয়ে কিংবা পড়ে গিয়ে যদি আঘাত পাই, অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই আঘাতের জটিলতাটা কতখানি, কিংবা আমরা চিকিৎসকের কাছেও কিন্তু যেতে একটু অবহেলা করি। আমাদের একটু জানা দরকার যে এই আঘাতজনিত হাঁটু ব্যথায় করণীয় কী, কখন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, কী কী চিকিৎসা পদ্ধতি বিদ্যমান আছে। এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সেটে সরাসরি উপস্থিত হয়েছেন আপনাদের অতি পরিচিত মুখ, আমাদের দেশের দুজন খ্যাতিমান কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আসুন পরিচিত হয়ে নিই আজকের অতিথির সঙ্গে। উপস্থিত আছেন এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট এবং চেয়ারম্যান এবং ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির সহকারী অধ্যাপক ডাক্তার এম সাদাত হোসেন। ডাক্তার সাদাত হোসেন, আমন্ত্রণ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। সঙ্গে উপস্থিত আছেন এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টারের কনসালটেন্ট ডাক্তার সাপিয়া আক্তার। ডাক্তার সাপিয়া আক্তার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, হাঁটু ব্যথায়, বিশেষ করে আঘাতজনিত হাঁটু ব্যথা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অনুষ্ঠান চলাকালীন সময় ট্রিবিস কলেজে নাম্বার আসছে, সেই নাম্বারে ফোন করে আমাদের আজকের বিশেষজ্ঞের কাছে আপনারা এর সমাধান জেনে নিতে পারবেন। অনুষ্ঠানটি কিন্তু বাংলা ভিশনের ফেসবুক পেজে সরাসরি আপনারা দেখতে পারবেন। সেক্ষেত্রে লগ ইন করবেন www.facebook.com/বাংলা ভিশন লিখে। দর্শক, আসুন আজকে আমাদের আলোচনাটি শুরু করি। ডক্টর সাদাত হোসেন, আমরা যেটা শুরুতে বলছিলাম, আঘাতের কারণে পায়ে ব্যথা, বিশেষ করে হাঁটু ব্যথা, এবং অনেক খেলোয়াড়দেরকেও কিন্তু আমরা দেখি যে হাঁটু ব্যথার কারণে অনেক দিন খেলাধুলা করতে পারে নাই, কিংবা চিকিৎসা নিয়ে আবার ভালো হয়ে খেলাধুলা ফিরে এসছে। প্রথমে জানতে চাইব যে কি কি কারণে এই হাঁটু ব্যথাটা হতে পারে। এটা দুইটা ভাবে হয়। একটা হলো প্রথমে হলো ডাইরেক্ট হিটিং ইনজুরি যেটাকে বলে। ফর এক্সাম্পল স্পোর্টসম্যানদের যেটা হয়, ক্রিকেট খেলতে যে যদি সে পড়ে যায়, ফুটবল খেলতে যে যদি কলিশন যেটাকে বলে, যে বলে মারতে গেছে মাটিতে লেগে গেছে, অথবা জোরে মানে বল লাথি দিয়ে গেছে, বলে না লেগে সরাসরি অন্য পায়ে যে লেগছে, কলিশন কাইন্ড অফ এরকম। ঠিক ভলিবল বা আদার যে খেলা হয় এরকমই এদের সাধারণত হিটিং ট্রমা বলে। অনেক ক্ষেত্রে স্লিপিং পরে যেও কিন্তু আপনার হাঁটুতে ব্যথা পায়। এবং আরেকটা আছে ডিজেনারেটিভ, মানে ডিজেনারেশনের রিলেটেড ট্রমাটিক, যেটা বয়স বাড়ার সাথে সাথে তার এক ধরনের আঘাতপ্রাপ্ত হয়, সেটা একটা ইনজুরি, এক ধরনের মাইক্রো ট্রমা, আস্তে আস্তে ট্রমা, রিপিটেটিভ ট্রমা বলে যেটাকে, সে কারণে হয়। বিশেষ করে আপনি ধরে নেন যে এসিএল ইনজুরি হয়, মেনিসকাস ইনজুরি হয়, তারপরে কার্টিলেজটা অনেক ক্ষেত্রে মানে রাপচার হয় এরকম। এবং অনেক ক্ষেত্রে আপনার এরকম লিগামেন্টের সাথেও কিন্তু যে প্যাটেলা থাকে বাইরের পাশে, সেটা ডিসলোকেটেড হয়, ফ্র্যাকচার হয়, যে এত বেশি আঘাত পাইছে যে হাঁটুর হাড় তার ফেটে গেছে বা ভেঙে গেছে। অনেক ক্ষেত্রে প্যাটেলা ফ্র্যাকচার হয়ে যায়, যে ক্ষেত্রে সার্জারি পর্যন্ত লাগে। এই সমস্ত কাজেই মেনলি হাঁটু ব্যথা হয়। অনেক ক্ষেত্রে মা বোনদের বা নর্মাল যারা কাজ করে প্রতিদিন, তাদের হয় যে উঠতে গেছে হাঁটুতে একটা টাস করে শব্দ হয়েছে, অথবা সিঁড়ি বাইতে গেছে, সিঁড়ি থেকে নামতে গেছে, সিঁড়ি মিস করে, যেটা সবচেয়ে মারাত্মক। এটা যে মোবাইলে কথা বলতে বলতে নিচে নামতেছে, একটা সিঁড়ি শেষ হওয়ার আগে ভাবছে আমার মনে হয় সিঁড়ি শেষ, সে ডাইরেক্ট একটা বা দুইটা সিঁড়ি মিস করে পা ফেলছে, তখন টুইস্টিং ইনজুরি বলে। দ্যাট ইজ কল টুইস্টিং ইনজুরি। মানেই দুইটা জিনিস, একটা হলো মিনিসকাস ইনজুরি আর একটা হলো অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট ইনজুরি। তো এই ইনজুরিগুলো কিন্তু প্রতিদিনের কাজের সাথে আমাদের একদম সঙ্গীর মতো ঘুরে বেড়ায়। কিন্তু যদি আপনার একটু এদিক ওদিক আমার মানে এটাকে বলা হয় ফোর্স লাগে, এক্সট্রা ফোর্স, যেটাকে আমরা নিজের অসতর্কার জন্য হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যথা হতে পারে। আচ্ছা, সুন্দর। আমরা অনেকগুলা কারণ জানলাম, আমাদের প্রতিদিনের কাজকর্মের সাথে খেলাধুলার সাথে এটা জড়িত। ডাক্তার সাপিয়া আক্তার, এই যে এই ধরনের কোনো ব্যথা পেলো বা আঘাত পেলো, সাধারণত কি লক্ষণ হয়, মানে কখন রোগীদের খুব সতর্ক থাকা উচিত যে আমার এই সমস্যা হচ্ছে, আমাদের এখনই চিকিৎসকের কাছে যেতে হবে? আচ্ছা, স্যার যে কারণগুলো বললেন, এটার যে কোনো কারণে যদি কারো হাঁটু ব্যথা হয়, তখন দেখতে হবে যে তার হাঁটুটা ফুলে আছে কিনা, সে কোনো সোয়েলিং আছে কিনা, বা হাঁটুর মুভমেন্টটা কিরকম হয়েছে, লেগস হয়েছে নাকি মুভ করতে পারতেছে না। এখানে যদি লিগামেন্ট ইনজুরি হয়, তাহলে কিন্তু যদি গ্রেডিং হয়, গ্রেড 1, 2, 3-তে কিন্তু একটু হাঁটু মোটামুটি স্টেবল থাকবে, হাঁটুটা আনস্টেবল কিনা,
তখন কিন্তু তাহলে বুঝতে হবে যে তাকে সাথে সাথে রেস্টে চলে যেতে হবে, আচ্ছা। যে কোনো লিগামেন্ট টিয়ারিং হয়েছে কিনা, বা অতিরিক্ত ফুলে গেছে কিনা, ফ্র্যাকচার হয়েছে কিনা, বা লোকালি কোনো লিসারেশন আছে কিনা, আচ্ছা, ছিঁড়ে আসলে টিড়ে গেছে, হ্যাঁ কেটে ছিঁড়ে টিড়ে গেছে গেছে কিনা। কিনা। আসলে তার আঘাতের ধরন তার উপরে নির্ভর করবে তার ইনজুরিটা কি পরিমাণ হয়েছে, এবং সাইন সিমটমটা এই ধরনের হইতে পারে, ফুলে যেতে পারে, লাল হইতে পারে, টেম্পারেচার থাকতে পারে, হাঁটুকে আনস্টেবল মনে হইতে পারে, কেউ ভাঁজ না করতে পারে, এরকম একটা প্রবলেম হইতে পারে। আচ্ছা। আবার অনেকের হাঁটু লক হয়ে যেতে পারে। আচ্ছা, এই সিমটমগুলো যখন দেখা দেয়, প্রথম যেটা করতে হবে একদম রেস্টে চলে যেতে হবে, এবং যদি স্কিন না উঠে যায় হয়তো একটু রেস্টে গিয়ে সে আইস কম্প্রেশন দিতে পারে। আচ্ছা। একটা আইস প্যাক নিয়ে ফ্রিজ থেকে ভিজিয়ে গামছা দিয়ে মুড়িয়ে দিতে পারে, এবং সাথে সাথে একটা পার্শ্ববর্তী কোনো ডক্টরের সাথে দেখাইতে পারে, বা কথা বলে একটা পেন কিলার খেতে পারে, এবং রেস্টটা কিন্তু অনেক জরুরি। আচ্ছা, আচ্ছা। এবং ডক্টর দেখিয়ে তাকে করতে হবে, আচ্ছা, এক্সরে করে তার ইনজুরি অনুসারে মেডিসিন পরবর্তীতে খেতে হবে, সেটা আচ্ছা। 7 দিন 10 দিন বা 15 হ্যাঁ, দিন। হ্যাঁ। এবং 7 দিন 10 দিন বা 3 সপ্তাহ পরে মেডিসিন খাওয়ার পরে যদি তার ব্যথা কমে যায় সাপোজ, তখন দেখা গেছে যে জিনিসটা তো হিলিং হয়ে গেল। ওই অবস্থাতেও যদি রেস্টিং এ পেন নাই, কিন্তু সে যদি হাঁটাচলা করে হাঁটায়, দাঁড়ায়, হ্যাঁ, তখন মানে কাজে ফিরে যেতে যাওয়ার সময় যদি তার ব্যথা করে, তখন অবশ্যই সে সময় তাকে একজন ফিজিওথেরাপিস্টকে দেখাতে আর হবে। অবহেলা করা যাবে হ্যাঁ, না অবহেলা করা যাবে না। তা না হইলে স্যার যেটা বললো যে এটা থেকে তাহলে যে কোনো আঘাতের পরে হাঁটু থেকে তখন আর্থ্রাইটিস গ্রো করতে পারে, আচ্ছা, পরবর্তী ডিজেনারেশন জীবনে। তাড়াতাড়ি আসতে পারে। আচ্ছা, খুব জি। তাড়াতাড়ি আর্থারাইটিস চলে আসতে আর্থ্রাইটিস পারে। চলে আসতে অনেক সুন্দর বলেছেন, সমস্যাগুলো উপসর্গের কথা জানালেন। আমরা একটা ফোন নিয়ে আপনাদের কাছে ফিরছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম বয়স বলে আমাদের সমস্যাটি জানান। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি। জি আমার নাম এনামুল ইসলাম, জি, বয়স 40। হ্যাঁ, রামুল ভাই বলুন। আমার সমস্যা হচ্ছে ওই হাঁটুতে। আচ্ছা, আমি দোকান আছে তো, চা দোকানে বসি, তো ওই দেখা যায় বসলে দাঁড়াইতে সমস্যা, দাঁড়াইলে বসলে সমস্যা হাঁটুতে। এমনি ব্যথা কম, কিন্তু ওই দাঁড়াইতে বসতে সমস্যা হয় বেশি। আচ্ছা, আচ্ছা। আপনার আর কোনো সমস্যা আছে? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস নাই, রক্তচাপও নাই। আচ্ছা, ওকে। ডাক্তার সাদাত হোসেন, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি একটু জেনে নিন আপনার সামগ্রিকভাবে জীবন বিধান কি হবে এবং এই পর্যায়ে করণীয় কি। ডাক্তার সাদাত হোসেন জানাচ্ছেন। বেসিক্যালি ওনার বয়স 40 তো, হ্যাঁ। উনি যে কাজটা করছে সেটা হলো রিপিটেটিভ ট্রমা, স্ট্রেচ, বারবার করে আঘাত ওভার হচ্ছে। ইউজ ইনজুরি হচ্ছে। উনি কি বলছে, উনি গদিতে যেমন বসে না, ওরকম নিচে বসে পাটাকে ভাঁজ করে চা বানায় সে, আচ্ছা। হাঁটু দুটাকে ভাঁজ করে জোড়াসন বলে, যার ফলে প্রথম কথা হলো হাঁটুর বায়োমেকানিক্যাল যে স্ট্রেস তার বেশি পড়তেছে, মানে একটা অ্যাবনর্মাল অবস্থায় সে বসে থাকে। এন্ড মানুষ যখন সোজা হয়ে আমরা হাঁটি, এটা নর্মাল পজিশন। উনি যেটা করছে, হাঁটুটাকে ভাঁজ করে তারপর ওর উপরে সামনে ঝুঁকে কাজ করে, যেটা হচ্ছে ওঠার পরে যখন সে উঠতে যায়, ওঠার অবস্থায় সে হাতে ভর দিয়ে উঠতে হয় তাকে, কারণ তার হাঁটুতে পুরো শক্তি সে পায় না ব্যথার জন্য। আবার যে দাঁড়ানোর পরে ঠিক 8 থেকে 10 কদম হাঁটা শুরু করে, তাহলে কিন্তু আর তার ব্যথা থাকে না। এটাকে আমরা বলি দুইটা জিনিস, একটা হলো তার আর্লি ডিজেনারেশন শুরু হয়েছে। আচ্ছা। 40-এর পরে যেমন আমাদের দাড়ি চুল পাকা শুরু হয়, ওনার হাড়ে এক্সরে করলে দেখা যাবে একটা না একটা পরিবর্তন কেবলই শুরু হয়েছে। 2 নাম্বার, যখনই ডিজেনারেশন হয়, তখন আপনি দেখেন কোনো জায়গায় যদি আমরা রশি টানে কাপড় ঝুলানোর জন্য, যে জায়গায় আমরা রশি বাঁধি, যদি সেটা 1 বছর হয়ে যায়, খুলতে গেলে দেখবেন ওই রশিটাও ভাঁজ হয়ে গেছে। তার মানে আমাদের এই হাঁটুর ভিতরে যারা থাকে, বয়স যখন 40-এর উপরে হয়, তখন ওই লিগামেন্ট গুলো আস্তে আস্তে বা রশিগুলো, ক্যাপসুলগুলো টাইট হতে থাকে, কারণ এমনিতে উনি এক সাস্টেইন মুভমেন্ট করতেছে, আর একটা হলো তার 40 ক্রস করতেছে বা 40, তার মানে ওনার ইনার স্ট্রাকচার আর নট হ্যাপিয়ার, খুব বেশি অবস্থা যে তার লোড নেওয়ার মতো সেটা নাই, যার পরিপ্রেক্ষিতে সে ওভার স্ট্রেস দেওয়াতে সে এটা ব্যথা করতেছে। আচ্ছা, এই মুহূর্তে যেটা করা উচিত, যেটা ডাক্তার দেয়ার খুব মানে জরুরি না আমার মতে, যদি বেশি ব্যথা একটু প্যারাসিটামল খেতে পারে। সবচেয়ে ভালো হলো উনি যদি চিত হয়ে শুয়ে হাঁটুটা ভাঁজ করে হাঁটুর নিচ দিয়ে এরকম করে হাঁটুটা ধরবে, এরকম করে। আচ্ছা, ধরার পরে হাঁটুটা সোজা বুকের মধ্যে নিয়ে আসবে, নেওয়ার পরে পা যে থাকে, পাটা 7 বরাবর উপর দিকে লাথি মারবে। আচ্ছা, মারলে উনি যেখানে ব্যথা লাগে হাঁটুর পিছন সাইডে, ওই জায়গাটা স্ট্রেস মানে ওপেন হয়ে যাবে। ওপেন হলে লিগামেন্ট লেন্থেনিং ফিরে পাবে, তখন সে আবার ওই কাজটা করতে পারে। আদারওয়াইজ যদি এইভাবেই চলে, এক সময় আছে তার কোনো একদিন ওঠার সময় লিগামেন্টে টান লাগবে, টান লাগলেই তখন হাঁটু ফুলে যাবে এবং ব্যথা করবে। সো যেহেতু 40,
হি মাস্ট টু টেক কেয়ার। তারপরেও মনে হয় যদি বেশি উনি সিরিয়াস হয় একজন পার্শ্ববর্তী ডাক্তার দেখান ভালো। এরপরেও এই ক্ষেত্রে যেহেতু ওষুধের চেয়েও ফিজিওথেরাপি তো নিশ্চয়ই Exercise ভালো অনেক করবে, জরুরি। এক্সারসাইজ অনেক ওনার জরুরি। যেটা হোক হ্যাঁ স্ট্রেচিং এবং স্ট্রেন্থেনিং এক্সারসাইজ লাগবে। Right. যেটা ব্যথার কারণে উনি উঠতে পারতেছেন না, হাঁটুতে ভর দিয়ে হাতে ভর করতে, তার মানে মাসেলের শক্তি কমে গেছে। আর সেটা বললো যেটা স্যার স্ট্রেচিং এক্সারসাইজ করতে, হাঁটুটাকে ধরে রাখে থাইয়ের সামনের মাসেল এবং পিছনের মাসেল, যেটা কোয়াড্রিসেপস এন্ড হ্যামস্ট্রিং, এই মাসেলগুলো স্ট্রেচিং করতে হবে এবং কাফ মাসেল স্ট্রেচ করতে হবে এবং লং টাইম বসে থাকা যাবে না। আচ্ছা। ওনাকে 1-1.5 ঘন্টা পরে উঠে একটু হাঁটাচলা করতে হবে। আচ্ছা। মানে এটার এখানে এক্সারসাইজটা অনেক জরুরি। এবং এই স্ট্রেচিং স্ট্রেংথেনিং হ্যাঁ, এক্সারসাইজ exercise কিভাবে টা করবে অনেক- আপনাদের এটা কাছ থেকে আসলে তারা জি, জেনে জি, নিতে একজন পারবে। ফিজিওথেরাপিস্ট বলতে করে পারবে। নিতে পারবে। একটু যদি বলি ম্যাডামের সুর ধরে, জি। ভালো একটা ম্যাডাম কথা বলছে, সেটা হলো যে মানে আমার মনে হয় তার উচিত 30 মিনিট বা 1 ঘন্টা পর পর উঠে দাঁড়ানো বা একটু হাঁটা, তাইলে অন্তত সমস্যাটা বেশি ডেভেলপ করবে না। আর রুগীরা অনেক সময় বুঝে না হোয়াট ইজ স্ট্রেচিং এক্সারসাইজ। Right, বেসিক্যালি হ্যাঁ। উনি গোড়ালিতে ভর দেওয়া হাঁটতে পারে 1 ঘন্টা পর পর। Stretching হবে। ওই এনামুল ভাই নাম মনে হয় না, হ্যাঁ। 1 ঘন্টা পর পর গোড়ালিতে ভর দেয় 2 মিনিট এইভাবে হাঁটবে। হাঁটবে। আচ্ছা এই যে এরকম করে কাফ এরকম করে মাসেল হাঁটবে। স্ট্রেচ হয়ে যাবে, গোড়ালিতে hamstring ভর দেয়, stretch যার হবে। ফলে কাপ মাসেল এবং হ্যামস্ট্রিং Stretch স্ট্রেস হবে। এটুকু করলে হবে। এতটুকু করলেই হবে। আশা করি ভাই উত্তরটি পেয়েছেন। সমাধান কিন্তু খুব সহজ এবং হাতের মুঠোয় আছে, আপনি ঘাবড়াবেন না। অবশ্যই আপনার যারা কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট আছে, ডাক্তার শাহাদাত হোসেন বা ডাক্তার সাফিয়া আক্তারের, তাদের মতো কারোর কাছে যোগাযোগ করে আপনি একটু সমাধানটা জানতে পারেন। আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম, বয়স এবং কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওনারা শুনছেন, আপনি বলুন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, মোহাম্মদ ইউসুফ। হ্যাঁ ইউসুফ ভাই বলুন। ওই আমি পিঠের মধ্যে ব্যথা পাইছিলাম আর কোমরে ব্যথা পাইছিলাম সিঁড়ি থেকে নামতে, বিল্ডিং এর সিঁড়ি থেকে নামতে। এখন কি অবস্থা আপনার? ব্যথা এখনো আছে? হ্যাঁ, ব্যথা আছে, আপনার পিঠেও ব্যথা আছে। কতদিন আগে? এটা 5 মাস আগে আমি চট্টগ্রাম এমআরআই করাছিলাম। আপনার বয়স কত? 32। আপনাদের কোনো প্রশ্ন আছে? ব্যথা ব্যথা কি বুকের দিকে নামে কিনা? না, পিঠে 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 আর এই কোমরের মধ্যে বাম পাশে। আপনার পায়ে কি ব্যথাটা ছড়িয়ে যায়? না না, পায়ে ধরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। বেসিক্যালি ট্রমাটিক ইনজুরি, এটা উনি বিল্ডিং এ যখন উঠছে তার আগে বলি আমাদের চট্টগ্রামে আমাদের এসপিসির কি বলবো অনেক রুগী আমাদের আচ্ছা চট্টগ্রাম থেকে, আমাদের এত রুগী আসে মাসে, মানে বড় সংখ্যা একটা রুগী চট্টগ্রাম থেকে আমাদের এখানে আসে। আচ্ছা। আমাদের চট্টগ্রামে এই সেবাটা আরো একটু ডেভেলপ করা উচিত, যারা প্র্যাকটিস করে বা সরকারি হাসপাতাল। কারণ এখানে আসার পরে যা দেখি, তো আচ্ছা। কেউ একটা আলট্রাসোনোগ্রাম করাইছে, কেউ এরকম দেখা গেছে ব্যথার ওষুধ খাওয়াইছে। তো আলটিমেটলি আমাদের একটু রিসার্চের কাজে বা গবেষণায় একটু ইনভলভ হওয়া দরকার, যে চট্টগ্রাম থেকে একটা রুগী ঢাকা আসলে কিন্তু কষ্ট হয়, তার যাওয়া টাকা আসাতেও পয়সার তো কষ্ট। তার এই জন্য কষ্ট আমার হয়। মনে হয় এই সার্ভিসটা যদি চট্টগ্রামে যে ডক্টর যারা প্র্যাকটিস করেন তারা কম্বাইন্ডলি যদি একটু রুগীদের নিয়ে আমার মনে হয় অ্যানালাইসিস করে, যে গ্যাপগুলো আমি পাইছি সেটাই বললাম, যে যেহেতু ওনাদের বাড়ি আসা কষ্ট, তো তো ভাই 5 বছর আগের ব্যথা এখনো আছে? কারণ আছে, আমি বলি। কারণ হলো দুইটা। একটা হলো যে সে যখন আঘাত পাইছে, আমাদের প্রথম ইস্যু হলো যে রেস্ট নেওয়া। রেস্ট বলতে আমরা 3 সপ্তাহ বলি, 15 দিন থেকে 21 দিন, সাথে মেডিকেশন এন্ড রেস্ট। এই যে দুইটা জিনিস রেস্ট হয়ে যাওয়ার পরে হি হ্যাজ টু গো ডাইরেক্টলি উইথ দ্য ফিজিওথেরাপি কনসালটেন্সি। আদারওয়াইজ সে যেটা হয়েছে, এটা 21 দিনে তার অ্যাডিশন গ্রো করছে, মানে ওই জায়গাটা জমে গেছে। আমরা মাঝে মাঝে আমি আশ্চর্য হই আসলে, যে একজন স্পেশালিস্ট কেন শরীরে হাত দেয় না রুগীর। মাসকুলোস্কেলেটাল বা অর্থোপেডিক কন্ডিশন বা নিউরোলজিক্যাল ইস্যু যদি ইনভলভ হয়, নার্ভে, হাতে, পায়ে, মাংসপেশির জয়েন্টে, হি হ্যাজ টু টাচ দ্য পেশেন্ট। টাচ করতে হবে, টাচ করে অ্যাসেসমেন্ট করতে হবে। এই বাইরের সমস্যা মাংসপেশিতে, মাংসপেশি অ্যাডিশন হয়ে গেছে, তার রগেও ধরে গেছে, এটা ওষুধে লাভ হবে না। ওষুধে লাভই হইতো তাহলে প্রথম 21 দিন বা 1 মাস কাজ হইতো। এখন যদি ওষুধ একদম 10টা ডাক্তার দেখায়, সবাই ওনাকে ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিক ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন, প্রিগাভালিন, মাসিলিলাক্সিন এগুলো দেবে। খাইয়া যেটা হবে, যেদিন খাবে ওই দিন ভালো, বন্ধ করলে আবার আসবে। এজন্য ওনাকে আমি রিকোয়েস্ট করবো, আর একটা ঝামেলা, চট্টগ্রামে ফিজিওথেরাপি হয় শুধু মেশিন থেরাপি দিয়ে, তো উনি নিশ্চিত ফিজিওথেরাপিও নিচ্ছে। আমি যদি বলি যে থেরাপি নেন, স্যার থেরাপি নিছি, এখানে ম্যানুয়াল থেরাপি দরকার। আচ্ছা, তার মেশিন যে ছাড়া। জায়গাটা, জি মেশিন ছাড়া, যে জায়গাটা টাচ করছে আঘাতপ্রাপ্ত, ওই জায়গাটা জমে যাচ্ছে, ওটাকে ম্যানিপুলেট করে, স্ট্রেচিং করে, ম্যাডাম যেটা একটু আগে বললেন আগের, যে স্ট্রেচিং করে, স্ট্রেংথেনিং করে, বিশেষ করে স্ট্রেচিং করে ওটাকে পজিশনিং করা। আচ্ছা। পজিশন করলে ব্যথাটা কমে যাবে একদম। আচ্ছা। আর ওনার ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো, আপাতত উনি যেটা করতে পারে, 2টা বালিশ নিয়ে উপর হয়ে শুয়ে থাকতে পারে, সকালে 15-20 মিনিট, দুপুরে 15-20 মিনিট, রাতে 15-20 মিনিট। এতে হলে একটু হলেও তার
রিলিফ পাবে আশা করি, ঠিক আছে? আচ্ছা, মানে তার ঠিক মতো কারেকশনটা হচ্ছে না, তাছাড়া হবে না, হবে না, এটাই আর কি। মানে ওনার ডায়াগনোসিস কনফার্ম, হ্যাঁ। ইস মাসকুলার প্রবলেম, হ্যাঁ। কিন্তু ট্রিটমেন্টটা তার হয়তো প্রপার হচ্ছে না। আচ্ছা ডাক্তার সাফি আক্তার, এই ধরনের সমস্যা যারা ভুগে, আমরা হাঁটু ব্যথার প্রসঙ্গতে আসি, এই ধরনের রোগীরা, আপনার লিগামেন্ট শব্দটা অনেকবার উচ্চারণ করেছেন, এই লিগামেন্ট ইনজুরি যদি হয় ভবিষ্যতে এই রোগীর বা এই রোগীর জটিলতা কি হতে পারে? আচ্ছা, একদম অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন। জি। সাইন সিমটম বা মেডিকেশন বা ডাক্তার দেখানো সবাই করে, রেস্টও 21 দিন সবাই নেয়। প্রবলেমটা কোথায় আসে? এই যে এই পেশেন্টের মতো 5 বছর আগের ব্যথা, এখন সে পিঠে টান লাগে বা ব্যথা করে, মাসেল টাইটনেস। যখন লিগামেন্ট ইনজুরি হয়, সে যখন ওষুধ খেলো, 21 দিন পার হয়ে গেল, হিলিং প্রসেস হয়ে গেল, কিন্তু ওইখানে যে টান লাগছে, ওইখানে যে মাসেলটা যে ছিঁড়ে যাক আর টেয়ারিং হোক, যে একটা কিছু হয়েছে, তাহলে ওইখানে যে যখন সে রেস্টে ছিল, মুভমেন্ট তো করে না, হাঁটু ভাঁজ করে নাই, ওইটা সহ সারাউন্ডিং লিগামেন্ট কি হয়েছে, টাইট হয়ে গেছে, এডিশন হয়েছে, জমে গেছে, এক কথা আমরা যেটা বলি। তখন যখন সে হাঁটু ভাঁজ করে প্রথম কোনো কাজে যাবে, সে কিন্তু করতে পারবে না। এটা প্রথম কমপ্লিকেশনই হয়েছে যে কোনো ট্রমাটিক হিস্ট্রি, লিগামেন্ট ইনজুরি হোক, পোস্ট ফ্র্যাকচার হোক, আর আপনার মিনিসকাস ইনজুরি হোক, রেস্ট নিয়ে আমরা ওষুধ খেয়ে ব্যথা ভালো হয়ে যায়। কিন্তু যখন আমরা মুভমেন্ট করতে চাই, বিশেষ করে হাঁটু ভাঁজ করে নিচে বসা, টয়লেটে বসা, সিঁড়ি টপকানো, নামাজ পড়া, হাঁটা, কারো কারো ক্ষেত্রে হাঁটা যখন সিভিয়ার হয়ে যায়, একই ক্ষেত্রে তখন কি হয়, তখন মাসেলের আর প্রপার ফিটনেস থাকে না, জয়েন্টের আর স্টেবিলিটিটা প্রপার থাকে না, তখনই তার ব্যথা শুরু হয়ে যায়। জয়েন্টের মুভমেন্ট কমে যায়, রেঞ্জ অফ মোশন কমে যায়, জয়েন্ট স্টিফনেস, কারো কারো ক্ষেত্রে স্টিফনেস গ্রো করে। সেটা কিন্তু শুধু হাঁটু ইনজুরির জন্যই যে হাঁটু অ্যাটাক হবে তা না। আপনার যদি হাঁটুর নিচে বা উপরেও কোনো ফ্র্যাকচার হয়, আঘাতপ্রাপ্ত হয়, তখনও যদি রোগী রেস্টে থাকে, আপনার কিন্তু সারাউন্ডিং যে জয়েন্ট, যে লিগামেন্ট, মাংসপেশি, সে জয়েন্টেরও মুভমেন্ট কমে যাবে এবং মাংসপেশিরও কিন্তু শক্তি কমে যাবে। এখানেই এটাই আবারও ঘুরে ফিরে একই কথা, যে আপনার হিলিং প্রসিডিউরের পরে 21 দিনের পরে অবশ্যই একজন ম্যানুয়াল ফিজিওথেরাপিস্ট দেখিয়ে তাকে কাজে ফিরে যাওয়ার জন্য এক্সারসাইজ থেরাপিতে যেতে হবে। তার মানে আপনি ভালো হয়ে গেলেন বা আগের চেয়ে ভালো ফিল করছেন, এর মানে এই না যে আপনার চিকিৎসা শেষ হয়ে গেল বা আপনি সারা জীবনের জন্য ভালো হয়ে গেলেন। এই ক্ষেত্রে তাৎক্ষণিক সমস্যাটা মোকাবেলার করার পর অবশ্যই ফিজিওথেরাপি এখন নিতে হবে। আপনিও দেখবেন, আমরা স্যারও আমার সাথে অবশ্যই একমত হবে, যে আমরা কিন্তু এই ক্রনিক পেন গুলাই বেশি পাই, যে অনেক আঘাত পাইছে দিনের 2-3 ব্যথা। বছর আগে, হ্যাঁ। তখন ভালো হয়ে গেছিল, এখন হাঁটু ভাঁজ করতে পারে না। বা এখন কি হয়, কারো কারো সমস্যা বলে যে এখন যদি অনেকক্ষণ বসে নামাজ পড়ি বা ভাঁজ করি তাহলে ব্যথা হয়, আবার কেউ বলে অনেকক্ষণ যদি হাঁটাহাঁটি করি তাহলে ব্যথা হয়। এই যে এই কমপ্লিকেশন গুলো আচ্ছা, একটু ডাক্তার সাদা হোসেন জানতে চাইবো যে এই যে ডাক্তার সাফি আক্তার যেটা বললেন, অনেক রোগী আছে যে বিশ্রাম বা রেস্টিং অবস্থায় ব্যথার কথা বলে, আমরা হাঁটু ব্যথার কথা, অনেকে আছে যে হাঁটাচলা শুরু করলে তার ব্যথা বেড়ে যায়। এই দুই ধরনের রোগী কি ধরনের রোগে ভুগছে? এটা একদম সিম্পলি যে তার আসলে তার ট্রিটমেন্ট হয়েছে ঠিকই, কিন্তু সে মিনিংফুল ট্রিটমেন্ট হয়নি। এটা আমি এভাবেই বলি রোগীদের। মিনিংফুল বলতে কি, আমার হাঁটু ব্যথা হবে, আমি হাঁটু দিয়ে সব কাজই করবো, সহজ কথা একদম। যেমন একজন স্পোর্টসম্যান যখন ইনজুরি হয়, তাকে দল থেকে 3 মাস বাইরে থাকতে হয়। উদ্দেশ্য কি, তাকে আগে চিকিৎসা করা হবে, সার্জারি লাগলে সার্জারি করবে, পর্যাপ্ত বিশ্রাম হবে, তারপরে তাকে ফিটনেস ট্রেনিং করবে, রিকন্ডিশনিং করবে, তাকে ট্রেনিং দেওয়া পুরা ফিটনেস করেই কিন্তু আপনার খেলা ফিলতে হবে। এটা কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের কাজ। তো একইভাবে যদি সাধারণ রোগীরা এভাবেই চিকিৎসা নেয় অ্যাজ লাইক স্পোর্টসম্যান, তাহলে কিন্তু সে আবার আগের মতো সবই কাজ করতে পারে। আমাদের দেশে যতগুলো আমি ফ্র্যাকচারের কেস পাই, বিশেষ করে পোস্ট অপারেটিভ বা পোস্ট প্লাস্টারাল যে ইস্যুগুলো থাকে, স্টিফনেস, আর সে বসতে পারে না আসলে। কারণ একটাই, যে কদিন রাখা দরকার তার চেয়ে বেশি সময় রাখতেছে, রোগীরা সঠিক সময় ডাক্তার কাছে আসতেছে না, এরকম। সবচেয়ে বড় কমপ্লিকেশন হলো, যদি একজন এসিএল ইনজুরি রোগী সঠিক সময় ট্রিটমেন্টটা না নেয়, তাহলে গবেষণা দেখা গেছে, ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিন একটা রিপোর্টে আসছে, কেউ যদি হাঁটুর ইনজুরির কারণে যদি সঠিক সময়ে চিকিৎসা না হয়, অথবা প্রিভিয়াস কোনো হিস্ট্রি থাকে, আঘাতের হিস্ট্রি হাঁটুতে, বিশেষ করে এসিএল ইনজুরি, মিনিসকাস ইনজুরি, তারপরে লিগামেন্ট ইনজুরি এবং ইন্টারনাল এক্সট্রা থাকে, যে ক্যাপসুল বা কার্টিলেজ ইনজুরি থাকে, তাহলে তার সাধারণ মানুষের চেয়ে 6 গুণ পরিমাণে অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয় রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের বয়স 50 হওয়ার কথা, তাদের 50 বা 55 শুরু হয়ে যায়। তার মানে বসে থাকা যাবে না, আর্লি ট্রিটমেন্ট নিয়ে তাকে সম্পূর্ণভাবে সুস্থ হতে হবে, ফিজিওথেরাপি প্রয়োজন মতো এবং চালাতে হবে। আমি যদি আপনাকে সহজভাবে বলি, মানে
মাস্কুলোস্কেলেটাল বা অর্থোপেডিক কনজেশন যদি ব্যথা থাকে তার 95% কেস হচ্ছে ফিজিওথেরাপি তার নিতে হবে, হয় ওষুধ খাওয়ার আগেই হোক ওষুধ খাওয়ার পরেই হোক, রেস্টের আগেই হোক রেস্টের পরে হোক। যদি কেউ বলে যে আমি নেব না, তাহলে আবার 3 মাস পরে ওই ব্যথাটাই কোনো একটা কাজে তার রিকারেন্ট হবে। আর যদি মেডিকেশন ইজ ফাইন, মেডিকেশন ইজ ফাইন, কিন্তু ফিজিওথেরাপি যদি নেয় সে লং টাইম সে ভালো থাকবে। আচ্ছা ডাক্তার সাফি আক্তার, অনেক লিগামেন্ট বলছি, সংক্ষেপে জানাবেন আসলে লিগামেন্ট জিনিসটা কি? আর 2 নম্বর হচ্ছে যে ক্রুশিয়েট লিগামেন্ট আর আপনার মেনিসকাস লিগামেন্ট, এই কোনটাতে কি আঘাত পেলো রোগীরা বুঝবে কিভাবে? একটা ফোন নিয়ে নিই, তারপরে আসবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম, বয়স, কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে জামান, বয়স 49, জি, বনশ্রী থেকে বলছি। হ্যাঁ জামান ভাই বলুন। আমার সমস্যা হচ্ছে আপনার ওই 4-5 মিনিট হাঁটার পরে ওই কোমরের থেকে পা পর্যন্ত একটু অবশ্যই আসে, 1 মিনিট বসলে পরে আবার হাঁটতে পারি। 4-5 মিনিট হাঁটার পরে 1 মিনিট বসতে হয় আর কি। কোনো প্রশ্ন আছে আপনাদের? উনি কি শোয়ার মতো পরিবেশ আছে এখন এই মুহূর্তে? আপনি এই মুহূর্তে কি শুয়ে আছেন? শুতে পারবেন? আমি দাঁড়িয়ে আছি, আমি ফ্লোরে শুতে পারবে দাঁড়ানো কিনা? অবস্থায় আছি। ফ্লোরে শুতে পারবেন আপনি এই মুহূর্তে? পারবো। একটু শুয়ে পারেন একটু, মানে আমরা একটা টেস্ট করে দেখি। জি, অবশ্যই। ভাই যে পায়ে আপনার ব্যথা হয় ওই পাটা একটু উঁচু দিকে উঠান, আর যে পায়ে ব্যথা দুই পায়ে একই অবস্থা, কোনো ব্যথা ট্যাথা নাই। ওই আপনার হাঁটার পরে 4-5 মিনিট হাঁটার পরে দুইটা পায়ে কোমরের এই পর্যন্ত একটু অবশ্যই আসে, ধন্যবাদ। 1 মিনিট বসতে পারে। যেমন ভাই আপনার হ্যাঁ আবার আপনার সমস্যাটা বুঝতে পেরেছে, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন, উত্তরটা জেনে নিন। ডাক্তার সাদাত হোসেন। ওর নাম সায়াটিকা। হ্যাঁ, সায়াটিকা। সায়াটিকার প্রবলেম, উনি যখন হাঁটতে যায় মেবি তার 2টা কারণে হতে পারে। আমরা যে মানি ব্যাগ রাখি, যদি ব্যথাটা ওই জায়গার দিকে হয়, স্বাভাবিকভাবে এটা পারিফর্মিস সিনড্রোম বলে, যে আমাদের মানি ব্যাগের নিচ দিয়ে একটা নার্ভ পাস হয়েছে, দ্যাট ইজ কল সায়াটিক নার্ভ, আর রোগীদের ভাষায় বলে রগের সমস্যা। আর একটা হতে পারে তার ডিস্কের প্রবলেম, কোমর থেকে ইন্টারমিটেন্টলি তার বডি ওয়েট পাওয়ার পরে 2টা হাড়ের মাঝে যে স্পেস থাকে ওর ভিতরে একটা জেল থাকে, জেল মানে ডিস্ক থাকে, ওই ডিস্ক থেকে জেলটা বের হয়ে যায়, নার্ভের উপরে চাপ দেয়, তখন এটা আমরা ডিস্ক ফোলাস বলি বা সায়াটিকা বলি। তো ওনার এইটার ক্ষেত্রে আমার মনে হয় একটু বিশ্রাম দরকার ওনার, হয়তো 5 থেকে 7 দিন বিশ্রাম, হালকা কিছু ওষুধপত্র, মাসিল লাগছেন, ন্যাপ্রোক্সেন, এটা খেয়ে একটু রেস্ট থাকতে পারে। এরপরে যদি না হয়, ভালো একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখাইলে তার জন্য একবারই ভালো। এবং ওনার একটু বোঝা দরকার, উনি যে হাঁটতেছে না, প্রথম যদি সে 20 মিনিট হাঁটতে পারতো, এখন কিন্তু সে টাইমটা কমে আসতেছে দিন দিন, তার মানে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সেজন্য অতি শীঘ্র একজন ভালো একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখান, বুদ্ধিমানের কাজ। আচ্ছা জামান ভাই, আশা করি উত্তরটি পেয়েছেন। আপনার রোগটা তো মোটামুটিভাবে আমরা শনাক্ত করতে পেরেছি, সায়াটিকা, কিন্তু এটার চিকিৎসা হচ্ছে ম্যানুয়াল ফিজিওথেরাপি, যেটা ডাক্তার সাদাত হোসেন, ডাক্তার সাফি আক্তাররা করে থাকেন। আপনি রোগটা ওর্সেনিং হওয়ার আগেই অতি দ্রুত এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন, আশা করি আপনি এই সমস্যা থেকে উত্তরণ পাবেন। ডাক্তার সাফি আক্তার, যে প্রশ্নটি ছিল আপনার, লিগামেন্ট আসলে হাঁটুর 2 সাইডে যদি আমরা চিন্তা করি, একটা লিগামেন্ট হয়েছে এরকম যে আপনার একটা মাচা তৈরি করলে পিলারের মধ্যে যে রশি বাঁধেন টান, লিগামেন্ট হয়েছে আমাদের এরকম রশির মতো 2টা জয়েন্ট হাড্ডিকে লাগায় রাখে। আমাদের তো হাঁটু জয়েন্টের মধ্যে নিচে 2টা টিবিও ফিবুলা, আর উপরে হচ্ছে ফিমার, 3টা হাড্ডি, আর আরেকটা আছে পেটালা। এই প্রত্যেকটাকে জোড়া লাগানোর জন্যই ছোট ছোট অসংখ্য লিগামেন্ট আছে। বড় লিগামেন্ট হচ্ছে 2টা, মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট, ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট, আর ক্রস থাকে এসিএল আর পিসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, ক্রসলি থাকে। আর মিনিসকাস হইছে আপনার এরকম শামুকের মতো এরকম একটু 3 কোণা, ওই কার্টিলেক্সের উপরে 2 জয়েন্টের মাঝখানে শক অ্যাবজর্ব করে থাকে। তার ক্রুশিয়েট মিনিসকাসে আঘাত পেয়ে রোগীরা বুঝবে না, আঘাত পাইলে তার তো ইনজুরি হবে, এবং সেটা সিভিয়ারিটি কতটুকুতে, সোয়েলিং, পেন, এটা দেখে বুঝবে, এবং মুভমেন্ট দেখে বুঝবে, বা হাঁটুতে দাঁড়াইতে পারতেছে না সেটা দেখে। এটা কোনটা ইনজুরি হয়েছে, এটা একজন ডক্টর ফিজিশিয়ান তাকে অ্যাডভাইস করে এক্সরে দেখে, প্রয়োজনে এক্সরে বা এমআরআই করে বা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে বিভিন্ন লিগামেন্টের বিভিন্ন পজিশনে টেস্ট আছে কিভাবে করতে হবে। ল্যাটারাল লিগামেন্টেরও টেস্ট আছে, যেটা আমরা ফিজিওথেরাপিস্টও করি। মিডিয়াল কোলেটারাল লিগামেন্টের টেস্ট আছে, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের জন্য অ্যান্টেরিয়র ডয়েড টেস্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের জন্য পোস্টেরিয়র ডয়েড টেস্ট। মিনিসকাসের জন্য ইনজুরিটা হবে টুইস্টিং, ঘুরে যাবে হাঁটু, ওটারও একটা টেস্ট আছে, সহজ রোগীরাও বুঝতে পারবে। সেটা একটা পপিং সাউন্ড
সাউন্ড হবে, এটা হলো মিনিসকাস ইনজুরি। পপিং বলতে মনে হয় কটকট কটকট একটা শব্দ হচ্ছে, গিভিং ওয়ে আছে, এসিএল এ কিন্তু গিভিং ওয়ে লেগস মনে হবে, আনস্টেবল মনে হবে, হ্যাঁ মনে হয় যেন হাঁটুটা ছুটে গেল, এটা হলো এসিএল ইনজুরি। আচ্ছা। হাঁটতেছেন, নামাজ পড়ে উঠতেছেন, একটু ধাক্কা দিয়ে মানে হাঁটু বসাইতে হচ্ছে, এটা এসিএল ইনজুরি। আচ্ছা। তো বেটার টু গো থ্রু ইট, কনসাল্ট উইথ দ্য ডক্টর। রাইট, কারণ দুইটা ইনজুরিও তো হতে পারে একসময়, আবার maximum কিন্তু দুইটাই হয়। দুইটা। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নেই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। আব্দুল আলিম ছিলাম, নওগাঁ থেকে। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে আমি গোড়ালিতে করতে হয়েছি, আপনার একটু দৌড়াচ্ছিলাম, দৌড়াতে দৌড়াতে এক সিঁড়ি থেকে এক সিঁড়ির এক স্তর থেকে আর এক স্তরে পড়ে গিয়েছিলাম। তো আমার গোড়ালির ব্যথা, আমি একজন ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু সেখানে কিছু ওষুধ দিয়েছিল, তো ভালো হয়ে যায় মোটামুটি। তবে এখন 2-4-5 মিনিট হাঁটলে আমার আবার ব্যথা করে, বা 5 কিলোমিটার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটলে ব্যথা করে। ব্যথাটা কি আপনার গোড়ালিতেই থাকে নাকি আরো কোথাও যাচ্ছে? না, ব্যথা তো গোড়ালিতে। আচ্ছা, ওকে, এটাই সমস্যা। আপনি বয়সটি জানাবেন? বয়স আমার 27। আচ্ছা, আপনার কি আর অন্য কোনো ক্রনিক ডিজিজ নেই তো? কোনো কারণে ওষুধ খান দীর্ঘদিন ধরে, এমন কিছু নেই তো নিশ্চয়ই? জি না, জি না। আচ্ছা, ধন্যবাদ। হালিম ভাই, আপনি থাকুন আমাদের সাথে। ডাক্তার শাহাদাত হোসেন। ওনার বেসিক্যালি দুইটা সিম্পল ওয়েতে উনি কাজ করতে পারে, 3টা স্টেপ। প্রথম হলো উনি যেখানে হাঁটুক, যেভাবে হাঁটুক, 6 কিলোমিটারই হাঁটুক, তাকে একটা হিল কুশন ইউজ করতে হবে বা নরম জুতা, কারণ এটা তার হিলের ওখানে একটা ফাঁসা থাকে, স্প্রিং হিসেবে কাজ করে। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবান, আমাদের গোড়ালির থেকে পায়ের পাতা সামনে আঙ্গুল পর্যন্ত স্প্রিং দিছে, যাতে আমরা গ্রাউন্ডে এরকম হিটিং ট্রমা না হয়। এজন্য আল্লাহ পাকের অশেষ মেহেরবান আসলে। তো সেটা একটা নরম জুতা ইউজ করতে পারে। 2 নাম্বার হলো তার প্রতিদিন সকালে বা রাতে শোয়ার আগে 20 মিনিট করে একটু গরম পানিতে আপনার ওই পাটা ভিজিয়ে এরকম করে মুভমেন্ট করতে পারে। আচ্ছা। আর 3 নাম্বার হলো যেটা করতে পারে, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারে, অথবা গোড়ালিতে ভর দিয়ে আপনি সে হাঁটতে পারে, অথবা পায়ের পাতায় ভর দিয়ে। আরেকটা হতে পারে যে গোড়ালিতে পায়ের পাতায় ভর দেয়া, সিঁড়ি আছে না, সিঁড়ির মাঝ শেষের দিকে পায়ের পাতার উপরে ভর দিয়ে দাঁড়ালে গোড়ালিটা নিচ দিকে যাবে, যেমন এই যেরকম। এটা যদি সে দেখেন এরকম করে, এটা আমরা পায়ের পাতা, এইটা হলো গোড়ালি। তার বডি যদি ছেড়ে দেয়, তাহলে আমাদের ওই কাপ মাসল টান পড়লে তার ওই ইনজুরিটা যে ছিল ওটা অ্যাডিশনটাকে রিল্যাক্স হয়ে যাবে, এটা আর কাপ মাসল স্ট্রেচিং হবে। আচ্ছা, আপনি তো এরপরেও এই ব্যায়ামটির কথা জানালেন। আপনাদের এএসপিসির ওয়েবসাইটও আছে, ইউটিউবও আছে, ওইখান থেকে রোগীরা এটা দেখে নিতে পারে। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের রোগীরা যে এই যে ব্যায়ামের কথা আপনারা কষ্ট করে বলেন, দেখান, ওনারা তো এটা ধৈর্য সহকারে করতে চান না, করেন না, প্র্যাকটিস করেন না। এই রোগীদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে আমি যদি বলি, ব্যায়াম তো হয়েছে, এখন হয়ে গেছে লবণের মতো। লবণ ছাড়া কোনো জিনিস বেসাত। আপনার যে কোনো সার্জারিতে, হার্ট বলেন, গাইনোকোলজি বলেন, তারপরে আপনার এই যে কোনো ট্রমাটিক হিস্ট্রি বলেন, ফ্র্যাকচার বলেন, বাইপাস সার্জারি বলেন, স্ট্রোক বলেন, কোনটার পরে একটা রুগীকে রিহেভ করার জন্য সার্জিটা বলেছেন যে কন্ডিশনিং করে যেমন একজন স্পোর্টসম্যানকে ফিট করা হয়, আপনার আমার যে কোনো ইনজুরির পরে এই বডির যেই মেকানিজম আছে বা প্রত্যেকটা মাসেলের যে স্ট্রেচিং এবং স্ট্রেন্থেনিং আছে পার্ট বাই পার্ট, হাতের মাসেল, হার্ট মাসেল, পায়ের মাসেল, স্পাইনের মাসেল, পেলভিক ফ্লোর মাসেল, এটা সবাই জানে না যে হাঁচিকাশিতে অনেকে প্রস্রাব বের হয়ে যায়, বাচ্চা হওয়ার পরে ইউরিন ধরে রাখতে পারে না। এই যে প্রত্যেকটার কাছে কিন্তু এক্সারসাইজ আছে, এবং সেটা সঠিক ওয়েতে সঠিক সময়ে যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা সবাই ফিট থাকবো, এই কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করবে না। এই জন্য আমি বললাম যে সবারই উচিত যে কোনো কন্ডিশনের পরে অন্তত একবার একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে তার এক্সারসাইজের প্ল্যানটা তৈরি করে নিয়ে এক্সারসাইজ করা এবং তার ফলোআপে থাকা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। রিহ্যাব বলতে বা পুনর্বাসন বলতে আমরা বুঝি যে মানসিক রোগীদের ক্ষেত্রে এটি প্রয়োজন, কিন্তু যে কোনো রোগের সুস্থতার জন্য, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এটি প্রয়োজন আছে। আপনি যেটা বললেন যে এক্সারসাইজটা গুরুত্ব দেয় না, আর আমি যখন 18 বছর আগে প্র্যাকটিস শুরু করি ম্যাডাম আর আমি, তখন তো রোগ বলতো যে ব্যথা তো ওষুধ ছাড়া আবার কিসের চিকিৎসা হবে। 18 বছর পরে এসে আমার কাছে, মহান আল্লাহের কাছে সত্যি কথা আলহামদুলিল্লাহ, যে আমি ব্যক্তিগতভাবে বা এএসপিসির উদ্যোগে যে কাজ আমরা করতেছি, প্রতিদিন শত শত রোগী আসতেছে, এটুকু অন্তত বলতে পারি এই 1.5 যুগে মানুষ এটা শিখেছে আর ব্যথার ওষুধ খেতে চাই না, কারণ ওটা কিডনি নষ্ট করে। এবং আমরা একটা ডায়লগই দিচ্ছি, ব্যথার ম্যানেজমেন্টে পেইন নো পিল নো বিল, নো পিল নো বিল, এবং
সেটা এরকম, এক্সারসাইজ ইজ এ মেডিসিন। আচ্ছা। সহজ কথা, এর বাইরে কিছুই নেই আসলে। কারণ আপনি ওষুধ খেতে গেলে অ্যাকুইট স্টেজ থাকলে অবশ্যই রেস্ট বা বিশ্রাম করে ওষুধ খেতে হবে, বাট সেটা নট মোর দ্যান 3 উইকস বা 2 উইকস। Right. তারপরে কিন্তু খেলে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং বেটার আইডিয়া টু কাম আউট উইথ দ্য এক্সারসাইজিং, দ্যাট মিনস ইভিডেন্স বেসড প্র্যাকটিস। শুধু নর্মাল এক্সারসাইজ Evidence based সেটা practice. হলো ট্রিটমেন্ট বেসড এক্সারসাইজিং, Correct. যেটা আমরা অ্যাসেসমেন্ট করে প্রেসক্রাইব করে থাকি। ডাক্তার সাবরি আক্তার, এই ধরনের কিছু কিছু রোগীদের ক্ষেত্রে তো সার্জারির প্রয়োজন হতে পারে, জি। কোন ক্ষেত্রে লাগে? হ্যাঁ, যদি কারোর লিগামেন্ট ইনজুরি গ্রেড 1-2 থাকে, মানে ছিঁড়ে যাওয়ার পরিমাণটা, টিয়ারিং এর পরিমাণটা, তাহলে তার মোটামুটি ফিজিওথেরাপিতে ফিরে আসে। কিন্তু গ্রেড 3 যদি হয় সেক্ষেত্রে সার্জারি দরকার। বা যখন ফ্র্যাকচার হয়ে যায় তখন তো রেস্ট, বা ছোট ছোট যদি বোনস কোনো ফ্র্যাক হয় তখন তো সার্জারি লাগবে। আপনার যদি একদম হাঁটু ডিসপ্লেস হয়ে যায় তখন তো তাকে চাপ দিয়ে বসিয়ে প্লাস্টারে যেতে হবে, রেস্টিংয়ে যেতে হবে। মানে ইমার্জেন্সি কেসগুলোতে অবশ্যই অবশ্যই সার্জারি, যেটা তবে না এই করলে আমরা সেটা সার্জারির করতে পারি। পরেও একটা নির্দিষ্ট আবার সময় পরে কিন্তু physiotherapy, আবার ফিজিওথেরাপি একটা বা প্ল্যান অনুযায়ী চালিয়ে যেতে হবে। ডাক্তার শাহাদাত হোসেন, হাঁটু ব্যথার রোগীরা অনেক যন্ত্রণায় ভুগেন, খেলোয়াড়দের ক্ষেত্রে তো এটা, খেলা ছাড়া তো অনেক থাকতেই পারে না। সামগ্রিকভাবে আপনার হাঁটু ব্যথার রোগীদের প্রতি পরামর্শ কি থাকবে, কি ভুলগুলা আমরা করে থাকি সাধারণত? প্রথম কথা হলো হাঁটু ইজ এ ওয়ান অফ দ্য কমপ্লেক্স জয়েন্ট ইন দ্য বডি। হাঁটু সারা শরীরের সবচেয়ে কমপ্লেক্স বা ক্রিটিক্যাল জয়েন্ট হচ্ছে আপনার হাঁটু। হাঁটু নিয়ে কোনো অবহেলা করা কোনোভাবে মানে আপনার ঠিক না। আসলে মনে হচ্ছে যে একটু একটু ব্যথা, সাথে সাথে ডাক্তার দেখাতে হবে। যদি কেউ হঠাৎ হাঁটু ব্যথা পায়, যেটা আমি এই মেসেজটা যারা চিকিৎসা করেন, ডক্টর যারা আছেন তাদের এবং রুগীদের দুইটা উদ্দেশ্যে বলবো। প্রথমে হলো তার অ্যাসেসমেন্ট করে দেখেন এটা আসলে ইনজুরিটা কি হয়েছে, এই যেটা ফ্র্যাকচার, লিগামেন্ট ইনজুরি, নাকি আদার্স কোন স্ট্রাকচার, মিনিসকাস বা কার্টিলেজ ড্যামেজ হয়েছে, এইটা অ্যাসেসমেন্ট করে তারপরে গো ফর দুইটা ভাগে ভাগ করবে সে। একটা হলো তাকে অ্যাকুট স্টেজ ম্যানেজমেন্ট করার জন্য ওষুধ, রেস্ট 21 ডেজ, দেন গো ফর ফিজিওথেরাপি সেকেন্ডারি স্টেপ। কেন বলছি, অনেকে ব্যথা কমছে কিন্তু সে নিচে বসতে পারে না, সে আগের মতো নামাজ পড়তে পারে না, সিঁড়ি বাইতে পারে না, তাহলে আমি বলছি মিনিংলেস ট্রিটমেন্ট হয়ে গেল। রুগীরা বলে চোখ দিয়ে পারে, বাবা আমি তো আগের মতো নামাজ পড়তে পারি না। কেন? কোন একটা ডক্টর তাকে বলছে হাঁটু ভাঁজ করা যাবে না, ফর হাউ লং, দে ডিডন্ট মেনশন ইট, অনেক বলে কোনোদিনও আর ভাঁজ করা যাবে না। আমি সেটা একমত না। আমার কথা, তার প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে, আবার রিফাংশনিং বা কন্টিনিউশনিং করে আবার তাকে ওই কাজে ফিরে দিতে হবে। এইটাই হচ্ছে কি আপনাদের মূল কাছে, message, চিকিৎসকের মূল কাছে এইটি message। আসবে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার শাহাদাত হোসেন, ডাক্তার সাফিয়া আক্তার, আপনাকেও। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের মতো আমাদের আয়োজন। যারা অনুষ্ঠানটি দেখে থাকেন সবসময়, যারা প্রশ্ন করেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী শনিবার ঠিক একই সময় আমরা উপস্থিত হব অন্য কোনো ব্যথার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা।